দাদা, যোগচার্ণক বলে কি কাউকে চেনেন? যোগচার্ণক নামটা চেনা চেনা লাগছে। আপনি যদি ফুডকাকে জিজ্ঞেস করেন কলকাতার আসল খাবার কি, মানে কলকাতাকে কোন খাবারের মাধ্যমে আইডেন্টিফাই করা হয়, তাহলে সত্যি সত্যি আমাদের কাছে এর কোনো উত্তর থাকবে না। বরং বলতে পারি কলকাতা বা ক্যালকাটা ইজ আ মেল্টিং পট, যেখানে আলাদা আলাদা প্রান্ত, আলাদা আলাদা প্রদেশ থেকে মানুষ এসেছেন, এখানে খাওয়া দাওয়া করেছেন, খাওয়া দাওয়ার প্রণালী শিখিয়েছেন, এবং সেই সমস্ত খাবার মিলে মিশে হয়ে গেছে দ্য গ্রেট থালি অফ ক্যালকাটা বা কলকাতা। মিনিস্ট্রি অফ ট্যুরিজম এবং ফুডকা ফ্যামিলি তরফ থেকে আ ওয়ার্ম ওয়েলকাম টু সিজন 7। ধন্য হে কলিকাতা, ধন্য তুমি, যত কিছু নূতনের তুমি জন্মভূমি। দিশি চাল ছেড়ে দিয়ে বিলাতের চাল, নকলে বাঙালি বাবু হলো যে কাঙাল। রাতারাতি বড়লোক হইবার তরে ঘর ছেড়ে কলিকাতা গিয়ে বাস করে। কলকাতার সহজ পাঠ বদলেছে সময়ের কাঁটা মেপে। কুমোর পাড়ার গরুর গাড়ি এখন লাল সবুজ সিগন্যালে 4 চাকায় ছুটছে। সুতানুটি, গোবিন্দপুর আর কলিকাতা ছিল 3 গ্রাম। সেই 3 গ্রাম ওজন বেড়ে এখন হয়েছে তিলোত্তমা কলকাতা। বদলেছে জীবন, বদলেছে যাপন, বদলেছে অভ্যেস। দুপুরের মাছ ভাতে মিশেছে কন্টিনেন্টাল ককটেল। নলেন গুড়ের সঙ্গে এখন ক্যারামেলের মিষ্টি প্রেম। মিনমিনে চাউমিন থেকে মিশুকে মোমো, কাবাবের কাহারবা থেকে অমলেটের দাদরা। কলকাতা সবেতেই আছে। এই শহরের অলিতে গলিতে রয়েছে কত গল্প, জিভে জল আনা গল্প। রসে বসে ভালোবেসে কলকাতা সাজিয়েছে মেনু কার্ড, নতুন পুরনো 5 মিশেলে। এই প্রশ্নটা আমি অনেকবার শুনেছি যে আমাদের খাবার কোনটা। এবার আমাদের খাবার মানে যদি কলকাতার খাবার বলা হয় তাহলে তো এই বিরিয়ানি, মোমো, ফিশ ফ্রাই, চাউমিন। কিন্তু অ্যাকচুয়ালি কি সত্যি এগুলো আমাদের খাবার? মোগলাই, চাইনিজ, পাঞ্জাবি, ইউরোপিয়ান, বাঙালি, জিউইশ, আর্মেনিয়ান, এতগুলো খাবার দাবার তো এখানেই দেখতে পাচ্ছি, যার প্রত্যেকটাকে আমরা নিজের খাবার বলে গর্ববোধ করি। 300 বছরের ওপর পুরনো এই শহরের ঐতিহ্য, এই শহরের ইতিহাস। বিভিন্ন প্রান্ত থেকে লোক এসেছেন এখানে এবং এই শহরটিকে আপন করে নিয়েছেন। তাই আমরাও আপন করে নেব এই শহরের ফুড কালচার। আর তাই ফুডকা আর মিনিস্ট্রি অফ ট্যুরিজম আপনার জন্য নিয়ে এসেছে এই স্পেশাল সিজন, যেখানে আমরা ট্রেস করব একটি অসাধারণ জার্নি ফ্রম ক্যালকাটা টু কলকাতা। একটু জোব পাই কোথায় বলতে পারেন? পুরো নাম যোগচার্ণক। হুগলির চিফ এজেন্ট কোথায় গেল বলুন তো? এই তো সুতানুটিতে এসেছিল ডিসেম্বরে 1686-তে। তারপর যে কোথায় গেল লোকটা? গাওয়া ঘি দিয়ে মাখা আলু ভাতে খেতে চেয়েছিল। কোথায় যে গেল? খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়াবো আজব খাওয়া ভোজ কয় যাহারে। যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে, জড়ো করে আনি সব থাকো সেই আশাতে। ডাল ভাত তরকারি ফলমূল শস্য, আমিষ ও নিরামিষ চর্ব ও চস্য, রুটি লুচি ভাজা ভুজি টক ঝাল মিষ্টি, ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি। আর যাহা খায় লোকে স্বদেশে ও বিদেশে, খুঁজে পেতে আনি খেতে নয় বড় সিধেসে। সিধে নয় মোটেই। কলকাতার খাবারের হিসেব পাটিগণিতের জটিল অঙ্ক। From Pais to Panchtara, from Armenian to British, from Greek to Parsi, from Chinese to Jewish. হাত করবে নিষ্পিস। হেরিটেজ হাঁটে এই শহরের হাত ধরে, পায়ে পায়ে রাস্তা পেরোয় ইতিহাস। 19th সেঞ্চুরির শুরুর দিকে অ্যারাথুন স্টিফেন নামের এক আর্মেনিয়ান ভদ্রলোক রমরমিয়ে চালাচ্ছেন থিয়েটার 16 নম্বর চৌরঙ্গি লেনে। তারপর 1911 সালে হঠাৎ আগুন লাগে সেখানে। পুড়ে যাওয়া ছাই বদলে যায় ঐতিহ্যে। তৈরি হয় ঝাঁ চকচকে আধুনিক হোটেল ওবেরয়, তিলোত্তমার গর্বের ওবেরয়। Oberoi Grand, a hotel which has stood for almost 150 years now. The Oberoi Group
overtook the operations in 1938, and that's where the legacy of Rai Bahadur Mohan Singh Oberoi got created. I am really proud to be leading and being part of this historical and heritage team which has been able to sustain the experiences over the years. So as the world evolves, as the world learns, as the world innovates, we at the Oberoi Grand also learn, innovate and evolve with this new normal. One of the most important needs of the guests will be and is currently safety and security in a hotel. So as a hotel, we've laid down stringent guidelines of hygiene practices. So much so we've attached ourselves to Bureau Veritas, which is again an agency which not only audits but ensures that all guidelines are followed to the T. So it remains a hotel for the entire city and pride of the entire city. কলকাতার সেকুলার ফ্যাব্রিক নিয়ে যদি কারুর মনে কোনো ডাউট থাকে তাকে শুধু একবার আসতে হবে ও ব্যারাকসে। জাস্ট 200-300 মিটার চত্বরের মধ্যে এদিকে পার্সি ধর্মশালা, বুদ্ধিস্ট টেম্পল, অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি, চাইনিজ, বাঙালি একসঙ্গে 5-6টা কমিউনিটি মিলেমিশে আছে, একে অন্যকে এনরিচ করছে কালচারালি। এটাই প্রবাবলি ক্যালকাটা বা কলকাতা। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটায় প্রত্যেক বছর বড়দিন উপলক্ষে বহু মানুষ আসেন এবং সেটা শুধুমাত্র কলকাতা শহর থেকে নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, এমনকি বিদেশ থেকে। আর যদি শুধুমাত্র এখানে আসেনি, পাশে একটা বড়ুয়ার কেক পাওয়া যায়, এখনও বানানোটা শুরু হয়নি, ক্রিসমাসের সময় কিন্তু খেয়ে যাবেন। বহুত বড়িয়া বড়ুয়া। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আখের রস খাচ্ছি, ডেফিনেটলি রিফ্রেশিং। 190 বছর আগে কিন্তু এখানে কলকাতার তো বটেই, খুব সম্ভবত এশিয়ার প্রথম হোটেলটা খোলা হয়েছিল। ও এখানেই স্পেন্সেস হোটেল বাই জন স্পেন্স। এবার সেখান থেকে অল্প মানে একদম কাছাকাছি ছিল উইলসন বলে এক ভদ্রলোকের বেকারি। রাজেরাই দুটোই ছিল ইকুয়ালি পপুলার, স্পেন্সেস হোটেল এবং উইলসনস বেকারি। মানে ডেভিড উইলসন। খুব সম্ভবত রাজভবন যখন তৈরি হয় তখন তাদেরকে রিলোকেট করা হয় এবং উইলসনস বেকারি রিলোকেট হয় ওয়াটারলু স্ট্রিটে। সেখান থেকে উইলসনস বেকারি কিন্তু আজকে সেখানে এখনো চলছে। গ্রেট। আর এই গ্রেট ইস্টার্ন হোটেল বলতে যেটা আমরা বুঝি, বিঙ্গো, ওইটাই উইলসনস বেকারি। সেটাই হচ্ছে উইলসনস বেকারি। এক্সেলেন্ট। হেরিটেজ কলকাতার। The Great Eastern Hotel started in 1840 and this was the first hotel of Asia running for 165 years. The first hotel in Asia again to get electricity, and in 2013 December we started the bakery. The bakery has always been a great connect with people of Kolkata, and I being from outside of Kolkata, it was a great experience for me when on 24th of December 2013 we opened the bakery for selling the fruit cakes and the plum cakes. Before the sale started, I was surprised to see almost 200 people lined up, and most of them were senior citizens, and that gave an immense honor and a pleasure to serve to the people of Kolkata. ইনক্রেডিবল ইন্ডিয়ার এই ইনক্রেডিবল জার্নি ফ্রম ক্যালকাটা টু কলকাতায় আজকে এসে পৌঁছেছি 19 নম্বর নওয়াব আব্দুর রহমান স্ট্রিটে। লোকেশনটা বুঝিয়ে রাখি, পেছনে রয়েছে রফি আহমেদ কিরবাই রোডের বিখ্যাত ট্রাম রাস্তা, ঠিক মোড়ে রয়েছে বিসি সেন জুয়েলার্স, পাশের গলি হচ্ছে নওয়াব আব্দুর রহমান স্ট্রিট। ঢোকা মাত্রই আপনি কেকস, পেস্ট্রি, স্যান্ডউইচেস এই সমস্ত কিছুর গন্ধ পাবেন। হ্যাঁ, যদি আপনার কোভিড না হয়ে থাকে গন্ধ আপনি ডেফিনেটলি পাবেন, আদারওয়াইজ গন্ধ বিচার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এবং হিয়ার উই আর ফর ইনক্রেডিবল ইন্ডিয়া। আই ফুডকা, আই ভাইপো, আই সালদানা। I Saldana started in 1930 by my grandmother, Obelina Saldana. The I in the I Saldana is my grandfather's name, Ignatius Saldana. Having studied in Jesuit schools, they took the names of the patron saints. After that, my grandmother handed it over to my dad, who was basically a chartered accountant but gave up and came into the business.
My dad is credited with the walnut cake, which was very famous, and the coconut macaroon. In those days, we had boxmen who would go all over Calcutta with the iconic black boxes with I Saldana written on it, the entire length and breadth of the city, to schools, to institutions, and to all the residential areas. And that is why a lot of Calcuttans today still remember the boxmen with the lovely delicacies, the pastries, the flaky patties, cheese puffs, who would go door to door, house to house, and whom they would look forward to regularly each day. From Calcutta to Kolkata, this has been an incredible journey for Saldanas. India, India, Incredible! India, India. Incredible! ইনক্রেডিবল ইন্ডিয়ার এই ইনক্রেডিবল জার্নিতে এখন ম্যাপিং চলছে ফ্রম ক্যালকাটা টু কলকাতা। এই জার্নির মধ্যে চলে এসেছি 7 নম্বর সাডার স্ট্রিটে। 7 নম্বর সাডার স্ট্রিটে রাজ স্প্যানিশ ক্যাফে। আমরা যেই জায়গাটায় বসে আছি, আমাদের পেছনে একটা গ্রাফিটি আছে, সুন্দর গ্রাফিটি, এবং সেই গ্রাফিটিতে দেখবেন ওই মহিলা যে গাছে জল দিচ্ছেন সেই গাছ অ্যাকচুয়ালি হলো বিশ্ব ম্যাপ। আলাদা আলাদা কন্টিনেন্টস, সবই একই গাছের আলাদা আলাদা ব্রাঞ্চেস, আর একদম এই জায়গায় আমাদের ইনক্রেডিবল ইন্ডিয়া। ঠিক সেইভাবেই রাজ স্প্যানিশ ক্যাফে এবং সাডার স্ট্রিটের এই গোটা এলাকা হলো আ ট্রু মেল্টিং পট, যেখানে বিভিন্ন কন্টিনেন্ট থেকে লোকজন আসেন, মেশেন, খাওয়া দাওয়া করেন, থাকেন। আপনি এই রাস্তায় হাঁটলে একজন কোরিয়ানের সঙ্গে দেখা হয়ে যেতে পারে, আপনার একজন জাপানিজের সঙ্গে দেখা হয়ে যেতে পারে, ইউ মাইট বাম্প ইনটু আ চাইনিজ, ইউ মাইট বাম্প ইনটু অ্যান ইটালিয়ান, আ স্প্যানিশ পারসন, আর বাংলাদেশি তো প্রচুর রয়েছেন সাডার স্ট্রিটে। সো আমরা এখানে রয়েছি রাজ স্প্যানিশ ক্যাফে, এবং এই গাছে যেমন আলাদা আলাদা কন্টিনেন্ট রয়েছে, ঠিক সেইভাবেই আলাদা আলাদা মহাদেশ থেকে, উপমহাদেশ থেকে লোকজন আসেন আর একসঙ্গে সময় কাটান এই রাস্তার উপর। রেস্টুরেন্টের বিষয়ে যদি বলতে হয়, একজন ভারতীয় ভদ্রলোক, বাঙালি ভদ্রলোক, যিনি স্প্যানিশ বলতে পারেন, একটা রেস্টুরেন্ট খুলেছেন রাজ স্প্যানিশ ক্যাফে। অসাধারণ ইটালিয়ান খাবার পাওয়া যায়, পিৎজা পাওয়া যায়, পাস্তা পাওয়া যায়, যেগুলো আমরা একটু পরেই খাবো। সেই রেস্টুরেন্টটার সম্বন্ধে ভদ্রলোককেই জিজ্ঞেস করা যাক নাকি? হ্যাঁ, তবে তার আগে মনে রাখতে হবে ক্যালকাটায় ছিল ব্রিটিশ রাজ, আর কলকাতায় আছে অনলি রাজ। শুরুটা একটা অ্যাক্সিডেন্ট বলতে পারেন, যেরকম হিন্দিতে আছে পাপি পেট কা সওয়াল হ্যায়, স্ট্রেট ফ্রম দেয়ার। এই ক্যাফেটা আমি পেলাম 2008 সালে। জায়গাটা পাওয়ার সাথে সাথে আমি স্টার্ট করলাম। আমি তো আর কিছু জানতাম না, আমি আজকেও রান্না কিছু জানি না, কিছু করতে পারি না। তবে হ্যাঁ, আমার কাছে লোকজন আছে, আমার স্টাফ আছে, আমার ভাই আছে, যারা সবাই মিলে এই জিনিসটা করতে পারে। আর ধীরে ধীরে সবাই এখান থেকেই শিখেছে, অথেন্টিক সব কিছুই এখানেই শেখা। আর ফরেনাররা যখন আসে, ইটালিয়ান এলো তো ইটালিয়ান পিৎজা শেখালো, স্প্যানিশ এলো সে পায়েইয়া শেখালো, যে যেটা আসছে সেটাই শেখাচ্ছে। তো আমরা শিখতে রাজি আছি যদি কেউ শেখাতে রাজি থাকে। রাজ স্প্যানিশ ক্যাফেতে আসুন আলাপ করিয়ে দিই আমাদের সদ্য আসা বন্ধুদের সঙ্গে, যে বন্ধুরা ভীষণ পপুলার আমাদের বিদেশি বন্ধুদের সঙ্গেও। এই ক্ষেত্রে আমার সামনে রয়েছে একটি স্পাইসি চিকেন পিৎজা, ফুডকার সামনে রয়েছে মার্গারিটা, ইটস এ ভেজিটেরিয়ান পিৎজা, উই অল নো। এখানে রয়েছে স্প্যাগেটি কার্বোনারা, অ্যান্ড রয়েছে পোয়ো আসাদো, মানে সোজা বাংলা ভাষায় চিকেন রোস্ট। খাওয়া যাক। এক্স্যাক্টলি। আমার সামহাও সবসময় মনে হয় এই পিৎজা ব্যাপারটা না কোনো এক ভারতীয় পরোটা বিলেতে পড়াশোনা করতে গিয়ে আর ফেরেনি। জোকস অ্যাপার্ট, পিৎজা অনেক রকমের হয় আমরা জানি। একটা হচ্ছে নেপোলিটান পিৎজা, একটু সফট, একটু পুরু, একটা থিন ক্রাস্ট পিৎজা, মাঝামাঝি পিৎজা। মুদ্রা যেটা আমাদের কাছে হচ্ছে ভেজ পিৎজা, নন ভেজ পিৎজা। এখানে মোটামুটি পিৎজার দাম 300 থেকে 400-450 মধ্যে, ভেজ আর নন ভেজ আলাদা। চিকেন রোস্টার দাম অ্যারাউন্ড 200-250। দুজনে খেলে খুব বেশি হলেও 800-র আশেপাশে পকেট পিঞ্চ পড়বে দুজনে খাওয়া দাওয়া করলে। আর এখানে খাওয়া দাওয়া আপনি রেস্তোরাঁর ভেতরেও করতে পারেন, ক্যাফের ভেতরে করতে পারেন, বা বাইরেও করতে পারেন। এই মুহূর্তে আমরা বাইরে রয়েছি ইন ফ্রন্ট অফ দিস অ্যামেজিং গ্রাফিটি, যেটা এঁকেছেন এখানকার ওনারের মেয়ে আর তার সঙ্গে একজন মেক্সিকান মহিলা। এবার যেটা আসল কাজের কথাটা বলে রাখি, আমার কি কি পছন্দ বা ফুড কা ফেভারিটস। এক,
পিৎজা ডেফিনেটলি আপনার চয়েস, ভেজ নন ভেজ, ফোঙ্গি নিন, মার্গারিটা নিন, যেটা নিন। ডেফিনেটলি চিকেন রোস্ট লিমিটেড পোর্শনসে বানানো হয়, আগে ফোন করে নিলে রেখে দেয়। টিরামিসু আর স্প্যাগেটি কার্বোনারা। ও দাদা, ঝালটা একটু বেশি দেবেন, বলছি লাস্টে কিন্তু আমার ফাউ চাই। পাড়ার মোড়ের ইমোশন মানেই ফুচকা, তবে ফুচকা কিন্তু একেবারেই বাঙালি বাবু নন, তিনি এসেছেন ভিন রাজ্য বিহার থেকে। ফুচকা নিয়ে অবশ্য গল্প আছে অনেক। ভারত তখন মহাভারত, পাণ্ডবরা তখন বনবাসে। জাঁদরেল শাশুড়ি কুন্তি ঠিক করলেন বৌমা দ্রৌপদীর রান্নার হাতটা একবার পরীক্ষা করে নেবেন। ধরিয়ে দিলেন আলু আর ময়দা। তবে এসব দিয়ে কায়দা করা গেল না দ্রৌপদীকে। সে তখন ময়দার ফুচকা বানিয়ে তাতে আলু ভরে 5 জন পাণ্ডবের জন্য সাজিয়ে দিল। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে আরেকটা কথা বলি, দোকানে ফুচকা সবসময় 5-এর মাল্টিপলে কেন বিক্রি হয় বলুন তো? তবে শুধু ফুচকা নয়, কৌটো খুলে দেদার চানাচুর, সেটাও কিন্তু অবাঙালি। ইনক্রেডিবল ইন্ডিয়ার এই ইনক্রেডিবল সফরে আমরা ক্যালকাটা টু কলকাতা এই জার্নিতে এবার একটু বিরিয়ানি টেস্টিং করব, কিন্তু সেই বিরিয়ানিটা কোনো রেস্তোরাঁয় গিয়ে খাচ্ছে না ফুডকা আর ভাইপো। আমরা রীতিমতো অ্যাটাক করেছি মিসেস তলত কাদরিকে। আমরা চলে এসেছি তাঁর বাড়ি এট अ वेरी शॉर्ट नोटिस, एंड थैंक यू सो मच हमें यहाँ बुलाने के लिए। एंड वी आर अबाउट टू टेस्ट बिरयानी मेड बाय मिसेस तলত कादरी। রেস্তোরাঁর বিরিয়ানি আর বাড়িতে তৈরি বিরিয়ানির মধ্যে बेसिक पार्थक्य कोथाय सेटा देखाबेन मिसेस तলত कादरी। रेस्टोरेंट में जो आप बिरयानी खाते हैं उसकी और घर के बिरयानी के मसाले में बहुत फ़र्क होता है। जो हम घर में बिरयानी बनाते हैं उसमें मसाला थोड़ा सा ज़्यादा हम लेते हैं और कुछ इंग्रेडिएंट जो ख़ास पड़ती है वो हम ज़्यादा डालते हैं। इस वजह से घर की बिरयानी अच्छी बनती है। और जैसे कि हमारी माँ बनाती हैं, बहनें बनाती हैं, तो वेस्टली बिरयानी अच्छी ही बनेगी, प्यार से मोहब्बत से बनाते हैं। The Mughals ruled in India from 1526 till 1707. Aurangzeb died in 1707 and Aurangzeb was the last established Mughal emperor. And each and every Mughal emperor contributed towards the development and evolution of Mughlai food. After 1707, Awadh became a very important state in northern India. So I would say the skeleton was the Mughlai food, and the body, the flesh, the nerves and other aspects were being added by the Awadhi rulers. The most prominent was Asaf-ud-Daula. These Awadh rulers had Persian origin and they made the food more sophisticated. So when Waid Ali Shah, the last ruler of Awadh, when he came to Calcutta, so he came with a food which was Mughlai, the base was Mughlai, and the top portion was Awadhi. So in Calcutta what we have, what we known as the Mughlai food, is basically a culmination of the Mughlai and the Awadhi cuisine. वाकई इतनी देर तो सिर्फ खुशबू ले रहे थे, अब ये जो गोश्त आप तोड़े हैं, ये अगर आप फोक से करते तो वो फीलिंग नहीं आता, आपको पता नहीं चलता कितना वो मुलायम है। আমি এত জায়গায় রেস্টুরেন্টে বা হোটেলে যে বিরিয়ানি খেয়েছি তার সঙ্গে এটা যেটা আমি প্রাইমারি ডিফারেন্স বুঝতে পারছি, দিস ইজ মাচ রিচার। মানে হয়তো যেটাকে আমরা নন টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলতে পারি গিলা কাট বা রেসিলা টাইপস, দিস ইজ এক্সট্রিমলি জুসি অ্যান্ড ডেফিনেটলি নট ফর দ্য ফেন্ট হার্টেড। মাংসটা বেশ প্রবাবলি শোল্ডার কাট, আমি ঠিক জানি না, কিন্তু বেশ রেওয়াজি খাসির, প্রচুর চর্বি টর্বি আছে, চমৎকার খেতে হয়েছে। ইনক্রেডিবল ইন্ডিয়ার এই জার্নিতে মানে ক্যালকাটা টু কলকাতা এই মুহূর্তে রয়েছি কলকাতা শহরের সুপ্রাচীন মিষ্টান্ন বিক্রেতা ভীমচন্দ্র নাগে, আর আমরা খাচ্ছি কি লেডিকেনি। এর একটা ইতিহাস আছে তো। স্ত্রীর অনুরোধ রাখতে গিয়ে
যে মানুষকে কত কিছু করতে হয় এবং কী কী তৈরি হয়, এটা হচ্ছে তার উদাহরণ। 1858 সালে তৎকালীন ভারতবর্ষের ভাইসরয় ছিলেন চার্লস ক্যানিং। চার্লস ক্যানিংয়ের স্ত্রী লেডি ক্যানিং, তার অনুরোধে একটি নতুন মিষ্টি বানাতে বলা হয়। 1826 সালে যে দোকান শুরু হয়েছিল প্রভাষচন্দ্র নাগের হাত ধরে, তার পরবর্তী জেনারেশন ভীমচন্দ্র নাগকে, এবং ভেজে চিনির রসে ডুবিয়ে তৈরি হয় লেডি ক্যানিংয়ের নামে মিষ্টি, লেডি ক্যানিং। লেডি কেনি ইজ অ্যাকচুয়ালি ফ্রম লেডি ক্যানিং। বাই দ্য ওয়ে, এই সূত্রে জানিয়ে রাখি যে ভীমচন্দ্র নাগ হচ্ছে সেই মিষ্টান্ন বিক্রেতা যাদের সঙ্গে শহর কলকাতার বাকি প্রায় সমস্ত মিষ্টান্ন বিক্রেতাদের কোনো না কোনো পারিবারিক সম্পর্ক রয়েছে, মানে মালিক পক্ষই বলছেন। শুনেন, সেন মহাশয় আমার কাকিমার বাপের বাড়ি। এদিকে যদি দেখেন নকুর নন্দী, সেটা আমার বাবার ছোড়দিদা। সো লাইক দিস উই আর অল রিলেটেড। কেসি দাস যেমন আমাদের পিসি, বিয়ে হয়েছে পিসি। আর আমার পিসি বলতে গেলে চন্দননগরে আপনারা যদি যান সূর্যকুমার মোদক, সেটা আমার পিসির দোকান। সো এইভাবে মানে আপনার লিঙ্ক কিছু না কিছু খুঁজে পাবেন না মিষ্টির দোকানে, বেশিরভাগ মিষ্টির দোকান, যার যেগুলো নাম করা মিষ্টির দোকান রয়েছে। ভীমচন্দ্র নাগে যারা যারা এসছেন তারা এই ঘড়িটা অবশ্যই দেখেছেন, এটা তো মিস করার নয়। এই ঘড়ির পেছনেও একটা সুন্দর ইতিহাস রয়েছে। ঘড়ির পেছনে একটা নয়, দুরকম রূপকথা আছে। ঘড়িটা হচ্ছে ইউরোপিয়ান কোম্পানির তৈরি, কুক অ্যান্ড কেলভির, কিন্তু সংখ্যাগুলো বাংলায় লেখা। প্রথম গল্পটা হচ্ছে যখন ওই লেডি ক্যানিং মিষ্টি খেয়ে খুশি হলেন, চার্লস ক্যানিং দেখলেন দোকানে কোনো ঘড়ি নেই, ঘড়িটা অর্ডার দেওয়া হলো তখনকার অত্যন্ত জনপ্রিয় ঘড়ির কোম্পানিকে কুক অ্যান্ড কেলভিন। তারা তৈরি করলেন ঘড়ি। 19th সেঞ্চুরিতে ঘড়িটা এলো ইউরোপ থেকে, বাঙালি হরফে সেখানে সমস্ত কিছু লেখা আছে। আর একটা গল্প বলা হয়, কুক অ্যান্ড কেলভিন বড় সাহেব এখানে এসেছিলেন মিষ্টি খেতে, তিনিও মিষ্টি খেয়ে খুশি হয়েছিলেন, দেখেছিলেন দোকানে ঘড়ি নেই, ঘড়ি এসে গেল। কুক অ্যান্ড কেলভির তৈরি ঘড়ি ভীমচন্দ্র আগে ইউরোপিয়ান ঘড়িতে বাঙালি হরফের লেখা। 1858 সাল থেকে এই ঘড়ি চলছে এবং প্রত্যেকটা সংখ্যা বাংলায় লেখা। সো এবার এই নম্বরগুলো যদি অ্যাড করি, 1 + 2 + 3 + 4 এরকম করতে করতে 12 পর্যন্ত যদি যোগ করি, তাহলে কত দাঁড়ায়? ছেড়ে দাও, 78 বলে দিলাম আমি, 78। ইন দ্য ইয়ার 1978 নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনা প্রথমবার ফিফা ওয়ার্ল্ড কাপ জেতে। ইন দ্য ইয়ার 1978 অমিতাভ বচ্চনের তিনটে সুপার ডুপার ব্লকবাস্টার হিটস ডন, ত্রিশূল, মুকদ্দর কা সিকন্দর রিলিজ হয়। আর ইন দ্য ইয়ার 1978 19শে এপ্রিল এনার জন্ম হয়। হুগলি নদীর এপাশ থেকে দেখুন বা ওপাশ থেকে, আপনি যে পাশ থেকেই দেখুন না কেন, শহরটা কিন্তু একই রকম সুন্দর। ইনক্রেডিবল ইন্ডিয়ার এই জার্নি, ট্রেসিং ক্যালকাটা টু কলকাতা, দীঘি কলিকাতা, গোবিন্দপুর আর সুতানুটি, এই তিনটে এক হয়ে হলো আমাদের কলকাতা। এবং সেই কলকাতার রয়েছে অজস্র গল্প এবং খাবারের সঙ্গে অদ্ভুত সমস্ত কানেকশনস। একটু আগে বললাম, মনে পড়ছে 1858 সালে লেডি ক্যানি তৈরি হয়েছিল লেডি ক্যানিংকে ইমপ্রেস করার জন্যে। 1858 সালেই কিন্তু শহর কলকাতার শাসনভার চলে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ব্রিটিশ রাজ পরিবারের হাতে, আর জন্ম হলো নতুন কলকাতার নতুন শাসন ব্যবস্থার। এই নদী, এই শহর অনেক কিছু দেখেছে, অনেক কিছু সহ্য করেছে। টাইম হ্যাজ চেঞ্জড, পিপল হ্যাভ চেঞ্জড, কিন্তু সব কিছু মিলিয়ে মিশিয়ে এই শহরটা আগেও তিলোত্তমা ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। নেক্সট এপিসোডে দেখা হচ্ছে আরও একবার ফুটকা আর ভাইপোর সঙ্গে ইনক্রেডিবল ইন্ডিয়ার এই ইনক্রেডিবল জার্নিতে। তার আগে লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন টু দ্য ফুটকা চ্যানেল, অ্যান্ড অফকোর্স বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।